দেখিনু সেদিন রেলে। প্রথম প্রশ্ন, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটি? 2, কবি সেদিন কি দেখেছিলেন রেলে? 3, দেখার পর কবি হৃদয়ের অভিব্যক্তি বর্ণনা করো। 4, ধনী দরিদ্র নির্বিশেষে মানুষের প্রতি কবি কিভাবে সম্মান ও শ্রদ্ধা প্রকাশ করেছেন ব্যাখ্যা করো। 2 নম্বর, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? আমি সেম কোশ্চেন রেখেছি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটি, কারণ এটা জেনে নেওয়া খুব জরুরি। 2 নম্বর, কোন দৃশ্য দেখে কবির চোখ ফেটে জল এলো? 3 নম্বর, দুর্বল বলতে কাদের কথা বলা হয়েছে? 4 নম্বর, দুর্বলেরা কেন কাদের কাছে মার খাচ্ছে? 3 নম্বর, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দধিচিদের বলতে কাদের কথা বলা হয়েছে? উক্ত অংশে পৌরাণিক প্রসঙ্গটি ব্যক্ত করো। কবি এই প্রসঙ্গের অবতারণা করে কি বোঝাতে চেয়েছেন? 4 নম্বর, বাষ্প শকট বলতে কি বোঝানো হয়েছে? 4 নম্বর প্রশ্নে চলে এলাম। বেতন দিয়াছ? চুপ রব, যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই, কত ক্রোড় পেলি বল। কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 2 নম্বর, বেতন দিয়াছ কাদের বলা হয়েছে? কবি তাদের মিথ্যাবাদী বলছেন কেন? 3 নম্বর, কুলিদের কত পাই দিয়ে কারা কত ক্রোড় পাচ্ছে? অ্যাটাচ প্রশ্ন, তার কারণ কি? 4 নম্বর, কিভাবে এই অসাম্যের হাত থেকে কুলি মজুরেরা মুক্তি পেতে পারে বোঝাও। 5 নম্বর, বলতে এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা। আমি যেহেতু প্রথম প্রশ্নটা অনেক সময় কমন থাকে, তাই প্রথম প্রশ্নটা না বলে আমি 2 নম্বরে চলে এলাম সরাসরি। এখানে কাহাদের দান বলতে কবি কি বুঝিয়েছেন? 3 নম্বর, এখানে কাদের খুনে রাঙা হয়ে যাওয়ার কথা বলা হয়েছে? অ্যাটাচ প্রশ্ন, এই রাঙা হয়ে যাওয়ার কারণ কি? 4 নম্বর, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা, তাৎপর্য ব্যাখ্যা করো। একটা কথা বলে রাখি, প্রত্যেকটা লাইনের তাৎপর্য ব্যাখ্যা করাটা কিন্তু একটা কমন কোশ্চেন, তাই প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। আসিতেছে শুভ দিন, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মার্ক করো। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। প্রথম প্রশ্ন, কিসের দেনা বেড়ে যাচ্ছে বলে কবির ধারণা? কাদের ঋণ শোধ করতে হবে এবং কাদের কাছে? 3 নম্বর, কোন শুভ দিনের ইঙ্গিত এখানে কবি দিয়েছেন? 4 নম্বর, উক্ত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। চলে এলাম 7 নম্বর প্রশ্নে। তোমারে সেবিতে হইল যাহারা, মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। আমি 2 নম্বর থেকে প্রশ্নটা বলছি। তোমারে কথাটি কবি কার বা কাদের উদ্দেশ্যে বলেছেন? যেহেতু অ্যাটাচ প্রশ্ন তাই প্রথম প্রশ্নটা বললাম না। অ্যাটাচ প্রশ্ন আছে, কাদের পবিত্র অঙ্গে ধুলি লেগেছিল? 3 নম্বর, তারাই মানুষ কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর, কবি যাদের গান গাইতে চান তাদের তিনি মানুষ এবং দেবতা কেন বলেছেন? 8 নম্বর প্রশ্নে চলে এলাম। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। অ্যাজ ইউজুয়ালি আমি 2 নম্বর প্রশ্নে চলে এলাম। তুমি বলতে কাকে বা কাদেরকে বোঝানো হয়েছে? 3 নম্বর, আমরা এখানে কারা? 4 নম্বর, বক্তার বক্তব্য পরিস্ফুট করো। 9 নম্বরে চলে এলাম। আজ নিখিলের বেদনা আর্ত, পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। উদ্ধৃত কবিতাটি বা উক্ত কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 2 নম্বর, আলোচ্য অংশে কবির বক্তব্য পরিস্ফুট করো। 3 নম্বর, নবীন প্রভাতের নবারুণ বলতে কবি কি বুঝিয়েছেন? 4 নম্বর, উক্তিটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। চলে এলাম 10 নম্বর প্রশ্নে। আজ হৃদয়ের জাম ধরা যত,
কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। 2 নম্বর প্রশ্নে চলে এলাম, হৃদয়ের জাম ধরা যত কবাট কথাটি ব্যাখ্যা করো। 3 নম্বর, আবরণ খুলে নাও কথাটির মর্মার্থ বুঝিয়ে লেখো। 4 নম্বর, রং করা ওই চামড়ার, কবি রং করা চামড়া কথাটি কেন বলেছেন। 11 নম্বর প্রশ্নে চলে এলাম, সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি। প্রথম প্রশ্ন, কবি নজরুল কি নামে পরিচিত? উদ্ধৃত অংশটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 2 নম্বর, মোহনা অর্থ কি? কবি এখানে এক মোহনা শব্দটি কোন অর্থে ব্যবহার করেছেন? 3 নম্বর, কবি এখানে কোন মিলনের বাঁশি শোনাবার জন্য কাদের আহ্বান করেছেন? 4 নম্বর, আলোচ্য অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। চলে এলাম 12 নম্বর এবং শেষ প্রশ্নে, মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। প্রথম প্রশ্ন, কবির বাল্যনাম কি? কোন কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে? 2 নম্বর, এখানে মহা উত্থান শব্দটি কবি ব্যবহার করেছেন কেন? 3 নম্বর, মহামানব ও মহাবেদনা শব্দ দুটির তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর, ঊর্ধ্বে ভগবান হাসছেন কেন, শয়তান নিচে কাঁপছে কেন? মোট 12টি প্রশ্ন বললাম কুলি মজুর কবিতা থেকে। এবার চলে এলাম ইম্পর্টেন্ট একটা কবিতা, সেটা হলো সভ্যতার প্রতি। যেহেতু 2023-এ বঙ্গভূমির প্রতি এবং রবীন্দ্রনাথের প্রতি এসে গেছে, তাই এবছরের জন্য মানে 24-এর জন্য সভ্যতার প্রতিটা ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, দাও ফিরে সে অরণ্য, লও এর নগর, লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর। উদ্ধৃত কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? 2 নম্বর প্রশ্ন, কবি কেন অরণ্য ফিরে পেতে চান? 3 নম্বর, কবি কেন নগরকে দূরে সরিয়ে নিতে বলছেন? 4 নম্বর, লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর ইত্যাদি শব্দগুলির অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নম্বর, হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী। আমি 2 নম্বর প্রশ্নে চলে গেলাম, কবিতায় সভ্যতা কথাটির অর্থ কি? 3 নম্বর, নবসভ্যতা বলতে কবি কি বুঝিয়েছেন? 4 নম্বর, নবসভ্যতাকে কবি নিষ্ঠুর সর্বগ্রাসী বলেছেন কেন? এই প্রশ্নগুলো তোমরা শুধুমাত্র মিলিয়ে নাও কোন কোনগুলো ইম্পর্টেন্ট, তোমাদের নোটসে কিন্তু অলরেডি আছে। তোমরা শুধু মার্ক করতে থাকবে যে কোন কোন লাইনগুলো তোমরা, আমি বলে যাচ্ছি, তোমরা মার্ক করে নিচ্ছ। 3 নম্বর প্রশ্নে চলে এলাম, দাও সেই তপবন পুণ্য ছায়া রাশি, গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান। উদ্ধৃত চরণগুলি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 2 নম্বর, কবি তপবন ফিরে পেতে চাইছেন কেন? 3 নম্বর, গ্লানিহীন দিনগুলি পংক্তিটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? 4 নম্বর, পুণ্যচ্ছায়া রাশি এবং সন্ধ্যা স্নান কথা দুটির তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্নে চলে এলাম, সেই গোচারণ সেই শান্ত সামগান, নিবারধান্যের মুষ্টি বলকল বসন। প্রথম প্রশ্ন, উদ্ধৃত কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? 2 নম্বর, সেই গোচারণ সেই সামগান পংক্তিটিতে সেই কথাটি ব্যবহার করা হয়েছে কেন? এই অংশে গোচারণ, সামগান, বলকল বসন ইত্যাদি শব্দগুলির দ্বারা কবি কোন দৃশ্য অঙ্কন করতে চেয়েছেন? নিবারধান্য ও সামগান শব্দ দুটির অন্তর্নিহিত অর্থ পরিস্ফুট করো। চলে এলাম 5 নম্বর প্রশ্নে, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি। উদ্ধৃত কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? 2 নম্বর, মগ্ন হয়ে আত্মমাঝে কথাটির অর্থ বোঝাও। 3 নম্বর, কোন মহাতত্ত্বগুলি নিত্য আলোচিত হতে পারে ব্যাখ্যা করো। 4 নম্বর, উদ্ধৃত অংশটির সামগ্রিক তাৎপর্য বুঝিয়ে লেখো। 6 নম্বর প্রশ্নে চলে এলাম, পাষাণ পিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে রাজভোগ নব। প্রথম প্রশ্ন, পাষাণ পিঞ্জর কথাটির অর্থ কি?
2 নম্বর, নিরাপদে রাজভোগ কবির অভিপ্রেত নয় কেন? 3 নম্বর, কবি কি চেয়েছেন? 4 নম্বর, কেন তিনি এইসব চেয়েছেন? চলে এলাম 7 নম্বর প্রশ্নে। চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার। প্রথম প্রশ্ন, এখানে কোন স্বাধীনতার কথা বলা হয়েছে? 2 নম্বর, পক্ষের বিস্তার কথাটির তাৎপর্য কি? 3 নম্বর, কবি কেন এই রূপ চেয়েছেন? 4 নম্বর, সামগ্রিক তাৎপর্য ব্যাখ্যা করো। চলে এলাম 8 নম্বর প্রশ্নে। পরাণে স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন, অনন্ত এ জগতের হৃদয় স্পন্দন। প্রথম প্রশ্ন, কবি কিভাবে জগতের হৃদয় স্পন্দন অনুভব করতে চান? 2 নম্বর, জগতের হৃদয় স্পন্দনকে অনন্ত বলা হয়েছে কেন? 3 নম্বর, কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন? 4 নম্বর, উক্তিটির প্রকৃত তাৎপর্য ব্যাখ্যা করো। চলে গেল শুভতার প্রতি কবিতা থেকে আমি মোট 8টা প্রশ্ন এনেছি। এবার যে 3 নম্বর ইম্পর্টেন্ট কবিতা সেটা হলো ফুল ফুটুক না ফুটুক, কবি সুভাষ মুখোপাধ্যায়। প্রথম থেকে শোনো মন দিয়ে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। প্রথম প্রশ্ন, বসন্তের কোন বৈশিষ্ট্যের কথা আলোচ্য অংশে প্রকাশ পেয়েছে? 2 নম্বর, মূল কাব্যগ্রন্থের নাম কি? অ্যাটাচ প্রশ্ন আছে, কেন এই নাম দেওয়া হয়েছে বলে মনে হয়? 3 নম্বর, এই কাব্যগ্রন্থ রচনার সময় তৎকালীন পরিস্থিতি কেমন ছিল? 4 নম্বর, উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, শান বাঁধানো ফুটপাথে আমি ... দিয়ে গেছি, বলছি পাঁজর ফাটিয়ে হাসছে। তোমরা নিশ্চয়ই কবিতার বই থেকে লাইনটা মিলিয়ে নিচ্ছ। প্রথম প্রশ্ন, কাঠখোট্টা গাছ বলতে কি বোঝানো হয়েছে? 2 নম্বর, গাছটির অবস্থান কোথায়? অ্যাটাচ প্রশ্ন, পাঁজর শব্দের অর্থ কি? 3 নম্বর প্রশ্ন, পাঁজর ফাটিয়ে হাসছে বলার কারণ কি? 4 নম্বর প্রশ্ন, উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। প্রত্যেকটা কবিতার লাইনেরই কিন্তু 4 নম্বর প্রশ্নটা সামগ্রিক তাৎপর্য বা উদ্ধৃত অংশটির তাৎপর্য এরকম একটা কমন কোশ্চেন থাকবে। 3 নম্বর প্রশ্ন, আলোয় চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে, মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে। প্রথম প্রশ্ন, চোখে কালো ঠুলি পরিয়ে বলতে কি বোঝানো হয়েছে? 2 নম্বর, ঠুলি একবার পরিয়ে তারপর খুলে নেওয়া হয় কেন? 3 নম্বর, মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে তারপর তুলে নেওয়া হয় কেন? 4 নম্বর, এই দুটি ঘটনা কিসের ইঙ্গিত বহন করে? 4 নম্বর প্রশ্নে চলে এলাম, যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। প্রথম প্রশ্ন, উদ্ধৃত চরণটির কবি কোন যুগের? অ্যাটাচ প্রশ্ন, তার রচিত একটি কাব্যগ্রন্থের নাম লেখো। 2 নম্বর প্রশ্ন, দিনগুলো কোন রাস্তা দিয়ে কোথায় চলে গেছে? 3 নম্বর প্রশ্ন, কোন দিনগুলোর কথা এখানে বলা হয়েছে? 4 নম্বর, আলোচ্য অংশে যেন না ফেরে উক্তিটি বলার কারণ কি? চলে এলাম 5 নম্বর প্রশ্নে। যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। প্রথম প্রশ্ন, উদ্ধৃত অংশটির মূল কাব্যগ্রন্থের নাম কি? অ্যাটাচ প্রশ্ন, হরবোলা কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, হরবোলার ছেলেটি কোকিল ডাকতে যেত কেন? 3 নম্বর প্রশ্ন, দিনগুলো বলতে কোন দিনের কথা বলা হয়েছে? 4 নম্বর, কোন দিনগুলো তাকে ডেকে নিয়ে গেছে? অ্যাটাচ প্রশ্ন, কেন ডেকে নিয়ে গেছে? চলে এলাম 6 নম্বর প্রশ্নে। লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো, আমি পুরোটা বললাম না, বই দেখে মিলিয়ে নাও, এই সব 7-5 ভাব ছিল। প্রথম প্রশ্ন, লাল কালিতে ছাপা হলদে চিঠির তাৎপর্য কি? 2 নম্বর, আকাশটা মাথায় নিয়ে আইবুড়ো মেয়েটি রেলিংয়ে বুক চেপে ধরেছিল কেন? 3 নম্বর, এই সব বলতে লেখক কি বুঝিয়েছেন? 4 নম্বর, আকাশ উক্তিটির তাৎপর্য কি? অ্যাটাচ প্রশ্ন, 7-5 কে কেন ভাবছিল? চলে এলাম 7 নম্বর প্রশ্নে। আমি এখানে ডট ডট দিয়ে পুরো লাইনটা আমি বলছি না, তোমরা মিলিয়ে নেবে। ঠিক সেই সময় এসে বসলো লক্ষ্মী ছাড়া প্রজাপতি। এখানে কিন্তু আমি 6টা প্রশ্ন বলবো, সম্ভাব্য 6টা প্রশ্ন বলবো।
দুটো প্রশ্ন অবশ্যই আসবে না, কিন্তু 6টা প্রশ্ন তোমরা রেডি রাখতে পারো। প্রথম প্রশ্ন, ঠিক সেই সময় বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? 2 নম্বর, চোখের মাথা খাওয়ার অর্থ কি? অ্যাটাচ প্রশ্ন, কে খেয়েছে? 3 নম্বর, পোড়ার মুখ ও লক্ষ্মী ছাড়া কথা দুটির অর্থ কি? প্রজাপতি কিসের প্রতীক? এখানে উদ্ধৃত পংক্তিটির ব্যাখ্যা করো। 4 নম্বর, প্রজাপতিকে লক্ষ্মী ছাড়া বলা হয়েছে কেন? 5 নম্বর, প্রজাপতি কার গায়ে উঠে এসে বসল? 6 নম্বর, তারপর দড়াম করে দরজা বন্ধ হওয়ার শব্দ। এই অংশে দড়াম করে দরজা বন্ধ হওয়ার অন্তর্নিহিত ভাবনা কি? চলে এলাম 8 নম্বর প্রশ্নে, অন্ধকারে মুখ চাপা দিয়ে তখনও হাসছে। আমি মাঝখানের অংশটুকু বললাম না। প্রথম প্রশ্ন, সেই গাছ বলতে কোন গাছের কথা বলা হয়েছে? 2 নম্বর, দড়ি পাকানো কেন বলা হয়েছে? 3 নম্বর, গাছটি হাসছে কেন? 4 নম্বর, গাছটি এখানে কিসের প্রতীক? তাহলে ফুল ফুটুক না ফুটুক থেকে আমি বলে দিলাম কোশ্চেনগুলো। চলে এলাম এবার 4 নম্বর যে কবিতাটি, সিঁড়ি, সুকান্ত ভট্টাচার্য। শুধু মিলিয়ে নাও প্রশ্নগুলো। আমরা সিঁড়ি, তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও। প্রথম প্রশ্ন, আমরা সিঁড়ি, এখানে কাদের কেন সিঁড়ি বলা হয়েছে? 2 নম্বর, আলোচ্য অংশে তোমরা বলতে কবি কাদের বলেছেন? 3 নম্বর, অনেক উঁচুতে উঠে যাও বলতে কি বোঝানো হয়েছে? 4 নম্বর, উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে। প্রথম প্রশ্ন, উদ্ধৃত অংশটির কবিতার উৎসের নাম লেখো। অ্যাটাচ প্রশ্ন, এই কবির উল্লেখযোগ্য একটি রচনার নাম লেখো। 2 নম্বর, তারপর শব্দটির আগের ঘটনা লেখো। 3 নম্বর প্রশ্ন, কবিতাটির প্রেক্ষাপটে ফিরে না তাকানোর কারণ কি? 4 নম্বর, পিছনের দিকের ব্যাখ্যা করো। চলে এলাম 3 নম্বর প্রশ্নে, তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন। প্রথম প্রশ্ন, পংক্তিটিতে কাদের পদধূলির কথা বলা হয়েছে? অ্যাটাচ প্রশ্ন, ধন্য কথাটি কি অর্থে ব্যবহার হয়েছে? 2 নম্বর প্রশ্নে চলে এলাম, আমাদের বুক কথাটির তাৎপর্য কি বা অর্থ কি? 3 নম্বর, আলোচ্য অংশে কারা কাদের পদাঘাত করে? 4 নম্বর, এখানে কারা কোন কোন উদ্দেশ্যে ক্ষতবিক্ষত করে? চলে এলাম 4 নম্বর প্রশ্নে, তোমরাও তা জানো, তাই কার পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত? প্রথম প্রশ্ন, এখানে কাদের কি জানার কথা বলা হয়েছে? 2 নম্বর, কাদের বুকের ক্ষত মুড়ে রাখা হয়? 3 নম্বর, কিভাবে তৈরি হয়েছে এই ক্ষত? 4 নম্বর, ক্ষত মুড়ে রাখার চেষ্টা করা হয় কেন? চলে এলাম 5 নম্বর প্রশ্নে, আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বোদ্ধত অত্যাচারী পদধ্বনি। কবি এখানে কি চেপে রাখার কথা বলেছেন? এটা প্রথম প্রশ্ন ছিল। 2 নম্বর, গর্বোদ্ধত শব্দের অর্থ কি? 3 নম্বর, এখানে তোমাদের কথাটি কাদের সম্বন্ধে বলা হয়েছে? 4 নম্বর, গর্বোদ্ধত অত্যাচারী পদধ্বনি চেপে রাখার কারণ কি? 6 নম্বর প্রশ্নে চলে এলাম, তবু আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না। প্রথম প্রশ্ন, আমরা বলতে কাদের কথা বলা হয়েছে? 2 নম্বর, কারা তা চেপে রাখতে চায়? 3 নম্বর, চিরকাল পৃথিবীর কাছে কি চাপা থাকবে না? 4 নম্বর, কেন তা চাপা রাখতে চাওয়া হয়? চলে এলাম শেষ প্রশ্নে, সিঁড়ি কবিতার, আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। প্রথম প্রশ্ন, সম্রাট হুমায়ুন কে? 2 নম্বর, কিভাবে তার পদস্খলন হয়? 3 নম্বর, এখানে পদস্খলন শব্দটির প্রকৃত অর্থ কি? 4 নম্বর, কাদের কিভাবে পদস্খলন হতে পারে বলে কবি মনে করেন? দেখো, যে যে কবিতাগুলো আমি বলে দিচ্ছি, একটা ইম্পর্ট্যান্ট কথা, আমি মোট 6টা কবিতা বলবো যেগুলো তোমরা অবশ্যই রেডি করে যাবে। যারা মনে করো যে কবিতা থেকে 3টে প্রশ্ন লিখবে, আর যাদের চাঁদের পাহাড় আছে তারা চাঁদের পাহাড় থেকে একটা লিখতে চাও, বা যাদের গদ্য আছে তারা গদ্য থেকে একটা লিখতে চাও,
যারা কবিতা থেকে বা পদ্য থেকে 3টে প্রশ্নেরই উত্তর লিখতে চাও তারা অবশ্যই 6টা থেকে 7টা কবিতা তোমাদের প্রস্তুত করে যেতেই হবে। 6টা থেকে 7টা কবিতা প্রস্তুত করলে অবশ্যই 3টে কিন্তু তার মধ্যে থেকে কমন পাওয়া যায়, বা তার আমি যে প্রশ্নগুলো বলে দিচ্ছি সেগুলো যদি তোমরা প্রস্তুত রাখতে পারো বা রেখেছো বলে তোমরা মনে করো, তাহলে অবশ্যই তোমরা কমন পাবে, নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারো। চলে এলাম অমলকান্তি কবিতার প্রশ্ন। অমলকান্তি, প্রথম প্রশ্ন। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। প্রথম প্রশ্ন, অমলকান্তি কার বন্ধু? 2 নম্বর, অমলকান্তি এখানে কে? অ্যাটাচ প্রশ্ন, তার বিশেষ পরিচয় কি? 3 নম্বর, কেমনভাবে তার স্কুল জীবন কেটেছে? 4 নম্বর, অমলকান্তি কি হতে চেয়েছিল? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে চলে এলাম। আমি কিন্তু মাঝখানটা বলবো না, তোমরা বই থেকে মিলিয়ে নাও। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম ... দিয়ে অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, উদ্ধৃত চরণটির কবিতা কোন কাব্যের অন্তর্গত? উক্ত কবির একটি জনপ্রিয় কবিতার নাম লেখো। 2 নম্বর প্রশ্ন, আলোচ্য অংশে আমরা কারা এবং কেন তারা এই বিভিন্ন পেশাকে গ্রহণ করেছিল? 3 নম্বর, অমলকান্তি কেন উক্ত পেশাগুলির একটিও নেয়নি? 4 নম্বর, কবিতাটির মূল চরিত্র অমলকান্তি কেন রোদ্দুর হতে পারেনি? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে চলে এলাম। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। প্রথম প্রশ্ন, সে বলতে কার কথা বলা হয়েছে? 2 নম্বর, রোদ্দুর এখানে কিসের প্রতীক? অ্যাটাচ প্রশ্ন, সে রোদ্দুর হতে চায় কেন? 3 নম্বর, উদ্ধৃতিটিতে লাজুক রোদ্দুর কথাটিতে প্রকৃতির কোন রূপ ফুটে উঠেছে? 4 নম্বর, উদ্ধৃতিতে বিকেল এবং অল্প একটু হাসি উক্তি দুটির তাৎপর্য ব্যাখ্যা করো। চলে এলাম 4 নম্বর প্রশ্নে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল, অমলকান্তি রোদ্দুর হতে পারেন। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, উদ্ধৃত চরণটির কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উক্ত কবি কোন বিশেষ জনপ্রিয় ধারাবাহিকের অনুবাদক? এটা একটা অন্য ধরনের প্রশ্ন, তোমাদের কবি পরিচিতি থেকে তোলা হয়েছে। কবি পরিচিতি অবশ্যই পড়বে প্রত্যেকটা কবিতার, তবে কিন্তু যদি একটু অন্যরকম প্রশ্ন দেয় তাহলে তোমরা পারবে। 2 নম্বর প্রশ্নে চলে এলাম। আলোচ্য অংশে আমরা কারা, তারা কেন এই বিভিন্ন পেশাকে গ্রহণ করেছিল? 3 নম্বর প্রশ্ন, অমলকান্তি কেন উক্ত পেশাগুলির একটিও নেয়নি? 4 নম্বর, কবিতাটির মূল চরিত্র অমলকান্তি কেন রোদ্দুর হতে পারেনি? অমলকান্তির 5 নম্বর প্রশ্নে চলে এলাম। চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। প্রথম প্রশ্ন, কার প্রসঙ্গে কথা বলা হয়েছে? 2 নম্বর, তার সঙ্গে বক্তার কি সম্পর্ক? 3 নম্বর, তার সম্বন্ধে কি জানো? 4 নম্বর, পরবর্তী জীবন তার কেমন হয়েছিল? অমলকান্তির 6 নম্বর প্রশ্নে চলে এলাম। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। প্রথম প্রশ্ন, সকলে বলতে কাদের কথা বলা হয়েছে? 2 নম্বর, অমলকান্তির কি ইচ্ছে ছিল? 3 নম্বর, তার ইচ্ছে পূরণ হলো না কেন? 4 নম্বর, কবি অথচ শব্দটি ব্যবহার করে কি বোঝাতে চেয়েছেন? তাহলে যে যে কবিতাগুলো বলে দিলাম সেগুলো কিন্তু তোমরা অবশ্যই প্রস্তুত করে যাবে। এবার বলবো বাবু বলেন কবিতাটির যে সমস্ত প্রশ্নগুলো রেখেছি সেগুলো। আমি বারবার করে বলছি, তোমরা শুধু মিলিয়ে নেবে। আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলে দেওয়া রয়েছে। আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই জানো। সুতরাং এই কথাটা আরেকবার রিপিট করলাম, কেননা একটু রিমাইন্ডার দিয়ে দিই। তোমরা চিন্তা করবে না বা কোনো টেনশন করবে না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার দেওয়া রয়েছে। যারা প্রথম থেকে আমার চ্যানেলটিকে দেখে এসেছো নিয়মিত, তারা আশা করি সমস্ত প্রশ্ন এবং তার উত্তর লিখে রেখেছো। সুতরাং
তাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। সারা বছর ধরেই এই জন্য অল্প অল্প করে কিন্তু আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো বলে দিয়েছি। চলে এলাম বাবু বলেন কবিতার প্রশ্ন। আমি কেবল কথাই বলি, পুঁথি পড়ি বসে, জীবনযাপন করুক সেটা চাকর বাকরেরা। এখানে আমি বলতে কার কথা বলা হয়েছে, এটা প্রথম প্রশ্ন। 2 নম্বর, কে শুধু কথাই বলে, অ্যাটাচ প্রশ্ন, কি কথা বলতে চায়। 3 নম্বর, কে পুঁথি পড়ছেন, অ্যাটাচ প্রশ্ন, বক্তার এই পুঁথি পড়ার প্রকৃত কারণ কি। 4 নম্বর, জীবনযাপন কথার অর্থ কি, জীবনযাপনের ক্ষেত্রে চাকর বাকরের ভূমিকা কি। 2 নম্বর প্রশ্ন, মরছে যারা মরুক তারা, নিজের নিজের দোষে, আমি জানি মাথার জোরে আমি সবার সেরা। প্রথম প্রশ্ন, কে একথা বলেছে, অ্যাটাচ প্রশ্ন, উদ্ধৃত কবিতাটির উৎস কি। 2 নম্বর, মরছে যারা উক্তিটির মধ্য দিয়ে মরছে শব্দটি কি অর্থে কবি বক্তার মাধ্যমে বলতে চেয়েছেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে বক্তার মাধ্যমে বলতে চেয়েছেন অথচ কবি বলেছেন। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার ব্যাখ্যা খুব মন দিয়ে তোমরা পড়ে রাখবে। 3 নম্বর, নিজের নিজের দোষে উদ্ধৃতিটির মধ্যে দিয়ে কবি কোন দোষের কথা বলেছেন। 4 নম্বর, মাথার জোরে আমি সবার সেরা, বক্তার এই বক্তব্য কি সত্য ও যথার্থ। 3 নম্বর প্রশ্নে চলে এলাম, মানুষ ছুঁতে চাই না বটে মানবতার জ্ঞানে, হৃদয় মেধা থাকে আমার সব সময় ঘেরা। প্রথম প্রশ্ন, বাবু বলেন কবিতায় বাবু কারা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। উক্ত কবির প্রাপ্ত একটি পুরস্কারের নাম লেখো, এটা কবি পরিচিতি থেকে দেওয়া হয়েছে। 2 নম্বর, কবিতাটিতে বক্তা মানুষ ছুঁতে চান না কেন। 3 নম্বর, মানবতার জ্ঞানে কথাটির অর্থ কি, অ্যাটাচ প্রশ্ন, এখানে কবির মূল বক্তব্য কি। একটা কবির জবানি, একটা হচ্ছে কবি যার মাধ্যমে বলছেন তার জবানি। 4 নম্বর প্রশ্ন, হৃদয় মেধার অর্থ কি, কবি কি অর্থে হৃদয় মেধা শব্দটি ব্যবহার করেছেন। 4 নম্বর প্রশ্নে চলে এলাম, বাবু বলেন কবিতার পাল্টে দিতে পারি ভুবন আখ্যানে ব্যাখ্যানে। প্রথম প্রশ্ন, উক্ত উদ্ধৃতিটির বক্তা কে, কবিতাটির মূল উৎস কি, অ্যাটাচ প্রশ্ন ছিল। 2 নম্বর, উদ্ধৃত পংক্তিটির মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন, অ্যাটাচ প্রশ্ন, বক্তা কেমন করে তার ভুবন পাল্টে দিতে পারেন। 3 নম্বর, উদ্ধৃত অংশটি গভীরভাবে ব্যাখ্যা করো। 4 নম্বর, আখ্যানে ব্যাখ্যানে কথা দুটির অর্থ কি, অ্যাটাচ প্রশ্ন, কবির বক্তার বক্তব্য অনুযায়ী আখ্যানে ব্যাখ্যানে কিভাবে ভুবন পাল্টে দিতে পারে। 5 নম্বর, সবাই যদি বলেও আমায় মিথ্যে এবং মেকি, নিজের কথার জ্বালায় যদি জলে নিজের ডেরা। প্রথম প্রশ্ন, আমায় বলতে কার কথা বলা হয়েছে। 2 নম্বর, কবি নিজের বলতে কার কথা বুঝিয়েছেন, কথার জ্বালা কি। 3 নম্বর, নিজের কথার জ্বালায় যদি পংক্তিটির মাধ্যমে কবি কোন সত্য উদ্ঘাটন করতে চেয়েছেন। 4 নম্বর, ডেরা শব্দটির অর্থ কি, অ্যাটাচ প্রশ্ন, জলে নিজের ডেরা পংক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। 6 নম্বর প্রশ্নে চলে এলাম, পড়তে পড়তে তখনও তার জাল না দিয়ে দেখি, জীবনযাপন করছে যত চাকর বাকরেরা। প্রথম প্রশ্ন, কবি শঙ্খ ঘোষ কোন যুগের কবি, অ্যাটাচ প্রশ্ন, কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত। 2 নম্বর, পড়তে পড়তে উক্তিটি কে করেছেন, অ্যাটাচ প্রশ্ন, কোন অর্থে পড়তে কথাটি ব্যবহার করেছেন কবি। 3 নম্বর, আলোচ্য কবিতাটিতে পড়তে পড়তে তখনও তার জাল না দিয়ে দেখি পংক্তি দ্বয়ের ব্যাখ্যা করো। 4 নম্বর, উদ্ধৃত কবিতাংশের তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যে আমি এর আগে যে ভিডিওটা, লাস্ট ভিডিও যেটা আপলোড করেছি, সেটা চাঁদের পাহাড়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের বলে দিয়েছিলাম। কিন্তু তোমরা ভাবতে পারো যে কবিতাটার প্রায় প্রত্যেকটা লাইন থেকেই প্রশ্ন করা হয়েছে। হ্যাঁ, কবিতাটার কোনো লাইন আনইম্পর্টেন্ট এটা কিন্তু হয় না। একটা উপন্যাসের ইম্পর্টেন্ট লাইন, ইম্পর্টেন্ট জায়গা, ইম্পর্টেন্ট কোশ্চেন হতেই পারে, তাই বলে কবিতার কিন্তু সেটা সম্ভব হয় না। কারণ একটা কবিতার প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, তবুও তার মধ্যে থেকে কিন্তু আমি আরও ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্টগুলো তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছি।
তোমরা কিন্তু কবিতার কোনো লাইনকেই ইগনোর করবে না, তার ব্যাখ্যা অবশ্যই ভালোভাবে বুঝে যাবে। এবার যারা কবিতার 3টে প্রশ্নেরই উত্তর দিতে চাও তাদের জন্য বলি যে এ যাবৎ এতক্ষণ আমি যে কবিতার প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, যারা আরও 3টে প্রশ্নের কমপ্লিট 3টে প্রশ্নের উত্তর দিতে চাও তারা কিন্তু এখন আমি যে কবিতাগুলো বলবো সেই কবিতার প্রশ্নগুলো প্রস্তুত করে যাবে। তবে যারা চাইছো যে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি বলে ফেলেছি, এবং এখন যেগুলো বলবো সেগুলো তোমরা রেডি করে রাখতে পারো বা একটু চোখ বুলিয়ে যেতে পারো। তবে আমি বলে রাখি, বঙ্গভূমির প্রতি কবিতাটি আমার মনে হয় না আসবে এবছর, কারণ এটা পরপর 2 বছর এসে গেছে। বঙ্গভূমির কবিতাটি আমার মনে হয় না আসবে। এখন আমি যে কবিতাটির প্রশ্ন বলবো সেটা হলো খো খো। দেখো এসে গেছে কি কি তোমাদেরকে একবার রিপিট করে দিই। আবার আসিব ফিরে, রবীন্দ্রনাথের প্রতি, বঙ্গভূমির প্রতি। তাই খো খো কবিতার প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরব। কিন্তু যারা আবার আসিব ফিরে বা রবীন্দ্রনাথের প্রতি পড়ে যেতে চাও তারা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাদের জন্য কিন্তু আমি সেই কবিতার প্রশ্নগুলো, ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো হয় সেগুলো আমি নিয়ে আসবো। কিন্তু এখন আমি শুধুমাত্র খো খো কবিতার প্রশ্নগুলো তোমাদের সামনে বলবো, বলে আমার ভিডিও শেষ করব। মায়ের সঙ্গে ঠোঙা বানায়, বিকেলে খেলে খো খো, বনগা থেকে বার্লিংয়ে যায়, সাধ্যি থাকে রোখো। প্রথম প্রশ্ন, কার কথা এখানে বলা হয়েছে? 2 নম্বর, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে মেয়েটি মায়ের সঙ্গে ঠোঙা বানায়? 2 নম্বরের অ্যাটাচ প্রশ্ন, বিকেলে কেন সে খো খো খেলতে যায়? 3 নম্বর, কবি এখানে কেন বনগা থেকে বার্লিনে যায় কথাটি ব্যবহার করেছেন? 4 নম্বর, সাধ্যি থাকে রোখো উক্তিটির মধ্যে দিয়ে কবি কোন সত্যকে তুলে ধরেছেন? 2 নম্বর প্রশ্নে চলে এলাম। মেয়ের বাবা সকাল সন্ধে চৌমাথাতে হকার, ছোট বোনটি 5-এ পড়ে, দাদা এখনো বেকার। প্রথম প্রশ্ন, উদ্ধৃত চরণটির কবি কোন যুগের? 2 নম্বর, মেয়েটির বাবা সকাল সন্ধে চৌমাথাতে হকারি করে কেন? 3 নম্বর, এখনো দাদা বেকার কেন বলা হয়েছে? 3 নম্বরের অ্যাটাচ প্রশ্ন, ছোট বোনটি 5-এ পড়ে, এর গুরুত্ব কোথায়? 4 নম্বর, সামগ্রিকভাবে উক্ত অংশে সাধারণ জীবনের কোন চিত্র ফুটে উঠেছে, নিজের ভাষায় লেখো। খো খো কবিতার 3 নম্বর প্রশ্ন, তবুও খো খো খেলুড়ে মেয়ে লড়ছে এমন লড়াই, তাকে নিয়ে দেশশুদ্ধ আম জনতার বড়াই। প্রথম প্রশ্ন, খেলুড়ে মেয়েটির পরিবারের পরিচয় দাও। 2 নম্বর, সে কেমন ভাবে লড়াই করছে? 3 নম্বর, তাকে নিয়ে দেশশুদ্ধ আম জনতা কি করছে? 4 নম্বর, উদ্ধৃত চরণদ্বয়ের ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, ভাতের গন্ধে লাফিয়ে ওঠে খিদের নাড়ি ভুড়ি, বালিকা তবু উজান ভরা স্বপ্ন করে চুরি। প্রথম প্রশ্ন, বালিকাটি কে? 2 নম্বর, কখন ভাতের গন্ধে তার খিদের নাড়ি ভুঁড়ি লাফিয়ে ওঠে? 3 নম্বর, উজান ভরা স্বপ্ন বলতে কি বোঝানো হয়েছে? 4 নম্বর, উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্নে চলে এলাম। মায়ের সঙ্গে ঠোঙা বানায়, বিকেলে খেলে খো খো, খেলার পাতায় সেই মেয়েটির স্বপ্ন ছেপে রেখো। 1 নম্বর প্রশ্ন, খেলার পাতা বলতে কি বোঝানো হয়েছে? 2 নম্বর, কোন মেয়েটির স্বপ্ন ছেপে রাখার কথা বলা হয়েছে? 3 নম্বর, মেয়েটির স্বপ্ন কি ছিল? 4 নম্বর, কেন তা ছেপে রাখার কথা বলা হয়েছে? আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, যদি তোমরা ভেবে রাখো বা কোথাও শুনে থাকো যে কবিতাটির এই লাইনটা ইম্পর্টেন্ট, সুতরাং এই লাইনটা পড়ে যাবে, তাহলে হতে পারে যে তোমরা নিরাশ হতে পারো। সুতরাং কবিতার সব লাইন ইম্পর্টেন্ট। আমি আবার রিপিট করলাম, কবিতার কোনো লাইনকে ইগনোর করবে না, মন দিয়ে পড়বে। আমি যা যা বললাম ফলো করো। আমার অনেক বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি যে এইভাবেই আসে, এইভাবেই পড়তে হয়। সুতরাং মন দিয়ে পড়ো। এখনো হাতে কিছুটা সময় বাকি আছে, রিভিশন করো, প্লাস নতুন করে নিজেকে আবার প্রস্তুত করো। খুব ভালো রেজাল্ট করো। বেস্ট অফ লাক।